হ্যালো বন্ধুরা, আমরা আবার চলে এসেছি নতুন স্বাদের নতুন গল্প নিয়ে। আজকে আপনারা শুনবেন হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা বোয়িং 2050। সত্যি কি বোয়িং 2050 বিস্ফোরণে উড়ে যাবে? সফল হবে আত্মঘাতী জঙ্গি সংগঠন? জানতে হলে শুনতে থাকুন হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা বোয়িং 2050 আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। চলুন তাহলে শুনে নেওয়া যাক। খুব ধীর গতিতে এগোচ্ছিল সিকিউরিটি চেকের জন্য লাইনটা। পাশে আরও দুটো লাইন, সেই দুটোও এগোচ্ছে খুব মন্থর গতিতে। মাঝখানের লাইনটাতে দাঁড়িয়েছিল মাইক, ফিলিপ আর জর্ডান। অন্তত পাসপোর্ট আর অন্য পরিচয়পত্রে তাদের এই নামগুলোই লেখা আছে। পরপর নয়, প্রত্যেকে তারা দাঁড়িয়েছিল কয়েকজনের তফাতে। লাইনে দাঁড়ানো মানুষগুলো এসেছে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে। চেহারা আর পোশাক দেখেই বোঝা যাচ্ছে তাদের কেউ ইউরোপিয়ান, কেউ আমেরিকান, আর কেউ এই এশিয়া বা কেউ আফ্রিকার লোক। সবার মুখেই খুশির ঝিলিক। আজ এক দুর্লভ ঘটনার সাক্ষী হতে চলেছে তারা। এই প্রথমবার এই লোকগুলি পৃথিবীর ইতিহাসে 24 ঘন্টার মধ্যে 7টা মহাদেশে পা রাখবে। এই উচ্ছ্বাসই ফুটে উঠছে তাদের চোখে মুখে। মনের ভিতর যতই উৎকণ্ঠা থাকুক না কেন, মাইক, ফিলিপ আর জর্ডানও নিজেদের ঠোঁটের কোণায় যথাসম্ভব হাসি ফুটিয়ে রাখার চেষ্টা করছিল। আশেপাশে দাঁড়িয়ে থাকা জাপানিজ কমান্ডো বাহিনীর লোকগুলোর সতর্ক দৃষ্টি বারবার ছুঁয়ে যাচ্ছে সিকিউরিটি চেকিংয়ের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা জনতার মুখগুলো। যদিও সিকিউরিটি চিফের সঙ্গে গতকাল বিকেলেই এক প্রস্ত বৈঠক হয়েছে মাইকদের। তার কাছে পৌঁছে গেছে বাক্স ভর্তি ডলার এবং তারই নিরাপত্তার বলয়ে আগের দুটো ধাপ অতিক্রম করে গেছে তারা। তিনি নিজে এসে তাদের পরীক্ষা করতে আসার জন্যই সেখানে থাকা কর্মীরা আর তাদের পরীক্ষা করেনি। কিন্তু যতক্ষণ না পর্যন্ত তারা বলয়ের শেষ ধাপ অতিক্রম করে বোর্ডিং পাস হাতে না পাচ্ছে, ততক্ষণ কোনো বিশ্বাস নেই। হয়তো শেষ মুহূর্তে ধরা পড়ে গেল তারা। ব্যর্থ হলো তাদের 1 বছর ধরে করা তাদের এই পরিকল্পনা। তাই যাতে তাদের প্রতি নিরাপত্তা রক্ষীদের মনে বিন্দুমাত্র উদ্বেগ সৃষ্টি না হয়, তারই চেষ্টা চালিয়ে যাচ্ছিল তারা। মাইকের পাসপোর্ট ইউনাইটেড কিংডমের, ফিলিপের মার্কিন যুক্তরাষ্ট্র আর জর্ডানের অস্ট্রেলিয়ার। তাদের 3 জনের অবয়ব ভিন্ন। মাইক ছিপছিপে লম্বা মাঝবয়সী, ফিলিপ টাক মাথা, গোলগাল চেহারা, আর জর্ডান বয়সে যুবক হলেও তাকে দেখতে খর্বাকৃতির চশমা পরা এক নিরীহ স্কুল মাস্টারের মতো। শুধু একটা ব্যাপারেই তাদের 3 জনের মধ্যে মিল আছে, গায়ের রং। সেটা লুকোতে পারেনি মাইকরা। তাদের গায়ের চামড়ার রং দেখেই যে কেউ বলে দেবে তারা আফ্রিকান। এই ব্যাপারে কোনো সন্দেহের কারণ ঘটাবে না তো? এই প্রশ্নটা উকি দিল মাইকের মনে। পরক্ষণেই আবার তার মনে হলো আফ্রিকান যাত্রী তো আরও বেশ কয়েকজন আছে। শুধুমাত্র তাদেরই বা সন্দেহ করতে যাবে কেন বিমানবন্দরের নিরাপত্তারক্ষীরা? তাই শান্তভাবে মাইক এগিয়ে চলল শেষ নিরাপত্তায় বলয় অতিক্রম করার জন্য। মাইক এক সময় পৌঁছে গেল জায়গাটাতে। প্রথমে একটা স্ক্যানার মেশিনের সামনে দিয়ে হেঁটে যেতে হবে তাকে। ইতিমধ্যেই চিফ সিকিউরিটি অফিসার তাজুমা এসে দাঁড়িয়েছেন সেখানে। ভাবলে সেই মুখ, এই লোকটাকেই গতকাল ডলারের বাক্স দিয়েছে মাইকরা। এই লোকটাই কাল বলেছিল যে কাজ মিটে গেলে আজই সে পাড়ি দেবে অজ্ঞাত কোনো দেশে। বাকি জীবনটা সেখানে সে আরাম আয়েসে কাটাবে। স্ক্যানার মেশিনের গায়ের মনিটর স্ক্রিনে যে ছবি ফুটেছে তা ভালো করে দেখার অছিলায় তাজুমা সেই মনিটর স্ক্রিনের তার দেহ দিয়ে এমনভাবে আড়াল করে দাঁড়ালেন যে সেখানে থাকা নিরাপত্তার কর্মীদের চোখের আড়ালে চলে গেল সেটা। কয়েক মুহূর্তের মধ্যেই
মাইক পেরিয়ে গেল স্ক্যানার মেশিনটা। এরপর তাজুমা নিজে তার কাছে এগিয়ে এসে তার হাতের ব্যাগটা খুলে পরীক্ষা করলেন। তারপর ইশারায় অন্যদের জানিয়ে দিলেন চূড়ান্ত নিরাপত্তা পরীক্ষায় পাশ করেছেন এই যাত্রী। চাপটা এবার অনেকটাই কমে গেল মাইকের মন থেকে। সে এগোলো বোর্ডিং পাস সংগ্রহ করার জন্য। সুবেশী এয়ারপোর্ট কর্মী দুইজন মহিলা তাকে স্বাগত জানিয়ে তার হাতে তুলে দিল বোর্ডিং পাস আর একটা ফুলের তোড়া। তা হাতে নিয়েই বোয়িং 2050 বিমানের যাত্রী অতিথিদের জন্য বিশেষ লাউঞ্জের একটি নরম সোফায় গিয়ে বসল মাইক। তার সামনে একটা খবরের কাগজ রাখা আছে। সেখানে প্রথম পাতাতেই বেশ ফলাও করে ছাপা হয়েছে বোয়িং 2050-এর উড়ানের ব্যাপারটা। আর হবেই না বা কেন? এই প্রথম বিমান পৃথিবীর মানুষদের 24 ঘন্টায় পৌঁছবে পৃথিবীর সব মহাদেশের মাটিতে। প্রথমে এশিয়া থেকে আফ্রিকা, তারপর অন্য মহাদেশের ভূখণ্ড ছুঁয়ে বিমান যাত্রা শেষ হবে আন্টার্কটিকায়। 2050 সালের জানুয়ারির প্রথম দিনে এই বিমান উড়ানের ঘটনাটা লেখা হয়ে থাকবে ইতিহাসের পাতায়। তাই বছরটার সঙ্গে সাযুজ্য রেখেই বিমানের নামকরণ করা হয়েছে বোয়িং 2050। কাগজের প্রথম পাতায় একবার চোখ বুলিয়েই তার ফাঁক দিয়ে মাইক লক্ষ্য করতে লাগলো লাউঞ্জে প্রবেশের মুখের দিকে। সিকিউরিটি চেকিং মিটে যাওয়ার পর বোর্ডিং পাস হাতে নিয়ে একে একে লাউঞ্জে এসে বসেছে যাত্রীরা। একসময় সেই পথ দিয়ে ভিতরে প্রবেশ করলো ফিলিপ, আর তার কিছুক্ষণের মধ্যে জড়ালো। স্বস্তির নিঃশ্বাস ফেলল দলনেতা মাইক। পরিকল্পনার প্রথম ধাপটা নিখুঁতভাবে উতরে গেছে তারা। মাইকের থেকে বেশ তফাতে লাউঞ্জের দুপ্রান্তে আলাদা আলাদাভাবে সম্পূর্ণ অপরিচিতের মতো আসন গ্রহণ করল ফিলিপ আর জর্ডান। তাদের একজন মনোনিবেশ করল সামনে পড়ে থাকা একটা ম্যাগাজিনের পাতায়, আর একজন উচ্ছ্বাসিতভাবে অন্যদের দেখতে লাগলো অন্য যাত্রীদের মতো। কিছুক্ষণের মধ্যেই যাত্রীদের একটা বড় দল প্রবেশ করল লাউঞ্জে। সঙ্গে সঙ্গেই উপস্থিত সবারই দৃষ্টি ঘুরে গেল সেই বড় যাত্রীদের দলের দিকে। এদের মধ্যে রয়েছে অস্ট্রেলীয় ওপেন টেনিস গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী মারিয়া নিকোলাস, সাউথ আফ্রিকার ক্রিকেট দলের ক্যাপ্টেন অ্যান্ডারসন, হলিউডের বিখ্যাত অভিনেতা টম মুর, ইউরোপের বিখ্যাত পপ সিঙ্গার অ্যাঞ্জেলিনা, আরও পৃথিবী বিখ্যাত মানুষ। সংবাদপত্র আর টেলিভিশনে দৌলতে সারা পৃথিবীতে পরিচিত মুখ সব। তাদের এই প্রথম চাক্ষুষ করলেও সংবাদপত্রে দৌলতে তাদের মুখগুলো চেনা মাইকের। তাদের দেখে মনে মনে হাসল মাইক। এইসব পৃথিবী বিখ্যাত লোকের সংখ্যা বিমানে যত বাড়বে তারা চাপ সৃষ্টি করতে পারবে আন্তর্জাতিক ক্ষেত্রে। রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা বাহিনী সামরিক অভিযান চালিয়ে তো প্রায় শেষ করে দিয়েছে তাদের বাহিনীকে। তাদের দলনেতা ডেভিড আর কয়েকশো আত্মঘাতী সেনা শুধু এখনও টিকে আছে তাদের দখল করা সেই গোপন জায়গায়। সেই জায়গা দুর্গম বলে অভিযান চালাতে পারছে না রাষ্ট্রসংঘের সেনারা। কিন্তু এই মানুষগুলো প্রাণের জন্যই আবার পিছু হাঁটতে বাধ্য হবে তারা। অর্থ আসবে, নিরাপত্তা আসবে, তাদের দলে সুখ শান্তি ফিরে আসবে। আবার বিশাল জেহাদি বাহিনী গড়ে উঠবে অভীষ্ট লক্ষ্য পূরণের জন্য। একসময় নতুন দেশ গড়ে তুলবে তারা। কিছুক্ষণের মধ্যেই যাত্রীদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এক ব্যক্তি ডক্টর আকিরাকে প্রবেশ করতে দেখল মাইক। ব্রাজিলের ফুটবল দলের অধিনায়ক মার্কেজের সঙ্গে কথা বলতে বলতে লাউঞ্জে প্রবেশ করল আকিরা। এই ছোটোখাটো মানুষটাকে সমীহ করে সারা বিশ্ব। নোবেলজয়ী এই জাপানি বিজ্ঞানী বিজ্ঞানের জগতে অসম্ভব প্রতিভাধর। আইনস্টাইনের পরেই আজকাল তার নাম উচ্চারিত হয় পৃথিবীতে। গতকালই টেলিভিশনের পর্দায় তাকে বাইট দিতে দেখেছিল মাইক। তার হাতে ধরা সংবাদপত্রের প্রথম পাতায় বোয়িং 2050 নিয়ে যে প্রতিবেদন ছাপা হয়েছে তাতে তারও ছবি ছাপা হয়েছে রোবট সংক্রান্ত গবেষণার জন্য। তিনি নোবেল পুরস্কার পেলেও সামরিক বিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান ও আকাশ বিজ্ঞানের নানা শাখায় তার অবাধ বিচরণ। এই যে হাইপার সুপারসনিক জেট বিমান
বোয়িং 2050, তার নির্মাতাও রাষ্ট্রসংঘের প্রধান বিজ্ঞান প্রযুক্তি উপদেষ্টা জাপানের এই বিজ্ঞানী। পৃথিবীর কাছে এই লোকটার দাম কত হতে পারে? $1 কোটি? না না, বেশ কম হয়ে যাচ্ছে অঙ্কটা। এই লোকটার বিনিময়ে অনায়াসে $10 কোটি নিশ্চয়ই চাইবে ডেভিড। এই লোকটার প্রাণের বিনিময়ে যে কোনো চুক্তি, যে কোনো অর্থমূল্যের দাবি নিশ্চয়ই মেনে নেবে পৃথিবী। তাকে দেখে মনে মনে ভাবতে লাগলো মাইক। আর তার সঙ্গী ফিলিপ আর জর্ডেনও একই কথা ভাবতে লাগলো তাকে দেখে। ভিভিআইপিদের দলটা লাউঞ্জে প্রবেশ করে সবাই এক জায়গাতে জড়ো হওয়া মাত্রই উপস্থিত সাধারণ যাত্রীরা ভীমরুলের মতো তাদেরকে ছেঁকে ধরল। কেউ তাদের সঙ্গে ছবি তোলার জন্য, কেউ বা তাদের অটোগ্রাফ নেওয়ার জন্য। এইসব মানুষের দুর্লভ সান্নিধ্য আর জীবনে কয়বার আসে? মাইক দেখলো একবার ফিলিপ গিয়ে মোবাইলের ক্যামেরায় ছবি তুলল অ্যান্ডারসনের সঙ্গে, আর একবার জর্ডান গিয়ে ছবি তুলল টম মুরের সঙ্গে। এই ছবি দুটো পরবর্তীকালে অন্তর্জালের মাধ্যমে সারা পৃথিবীতে প্রমাণস্বরূপ ছড়িয়ে দিতে কাজে লাগবে ডেভিডের। সময় এগিয়ে চলল। ঘণ্টা খানেকের মধ্যেই তাদের ডাক পড়ল লাউঞ্জ ছেড়ে বোয়িং 2050-এর উদ্দেশ্যে রওনা হবার জন্য। অন্যান্য যাত্রীদের সঙ্গে সেই ঘোষণা শোনা মাত্রই নিজেদের আসন থেকে উঠে দাঁড়ালো মাইক আর তার দুই সঙ্গী। সার দিয়ে লাইন করে লাউঞ্জের বাইরে এসে দাঁড়ালো যাত্রীরা। সামনে দাঁড়িয়ে আছে বিলাসবহুল 3টে বাস। তারা যাত্রীদের নিয়ে যাবে বিমানের কাছে। সেখানে বাসে ওঠার আগে আবার বিমানের সেবিকেরা ফুলের মালা দিয়ে বরণ করলো যাত্রীদের। 3টে আলাদা আলাদা বাসে উঠল তারা 3 জন। বাসের চাকা ধীর গতিতে ঘুরতে শুরু করলো। মিনিট খানেকের মধ্যে তারা পৌঁছে গেল গন্তব্যে। বাস থেকে অন্য যাত্রীদের সঙ্গে তারাও নামলো মাটিতে। কিছু দূরেই রাজহংসের মতো দাঁড়িয়ে আছে একটা বিশাল বিমান। ওর যাত্রী বহন ক্ষমতা নাকি 1000, কিন্তু তার এই প্রথম উড়ানে অতিথি অভ্যাগত সহ মাত্র 100 জন যাত্রীকে বিমানে ওঠার সুযোগ দেওয়া হয়েছে লটারির মাধ্যমে। মাইকের দলের লোকজনের অন্তত 20 জন স্বনামে বেনামে আবেদন করেছিল সেই লটারিতে, তবে শিকে ছিঁড়েছে মাত্র 3 জনের। তবে তারা 3 জনই কাজটা করার পক্ষে যথেষ্ট। বিমানটার চারিদিকে অস্ত্র হাতে পাহারা দিচ্ছে জাপ কমান্ডো বাহিনী, ঘুরে বেড়াচ্ছে স্নিফার ডগ। তা দেখে একটু থমকে গেল মাইক। বিমানের সিঁড়ি দিয়ে ওঠার মুখে আবার তল্লাশি হবে নাকি? তাজমা তো এখানে নেই। তবে কি হবে এবার? মুহূর্তের মধ্যেই নিজের কর্তব্য স্থির করে নিল মাইক। তেমন কিছু হলে বিমানটির কাছাকাছি গিয়ে আত্মঘাতী বিস্ফোরণে উড়িয়ে দেবে মাইক। আর তার দেখাদেখি তার দুই সঙ্গীও এই কাজই করবে। এমন পরিস্থিতিতে এই কাজ করার নির্দেশ দেওয়া আছে। যাত্রীদের একটা অংশ আর নিরাপত্তা রক্ষীরাও মারা যাবে। হয়তো মারা যাবেন বিজ্ঞানী ডক্টর আকিরাও। মাইকদের জঙ্গি গোষ্ঠীর ক্ষমতা এখন প্রায় তলানিতে এসে ঠেকেছে। রাষ্ট্রসংঘের সেনার আক্রমণে কোণঠাসা হতে হতে আফ্রিকার এক প্রত্যন্ত অংশে মাত্র কয়েকশো অস্ত্রধারীকে নিয়ে কোনো মতে টিকে আছে দলনেতা ডেভিড। আর মাইকের মতো জন 50 জঙ্গি আত্মগোপন করে আছে পৃথিবীর নানা প্রান্তে। ধরা পড়ার মুহূর্তেই প্লেনটা যদি উড়িয়ে দেওয়া যায়, যদি আকিরা সহ পৃথিবী বিখ্যাত মানুষকে হত্যা করা যায়, তবে তাও পৃথিবীকে কাঁপিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট হবে। কিন্তু তেমন কিছু ঘটনা শেষ পর্যন্ত ঘটল না। কমান্ডো বাহিনীকে সেখানে রাখা হয়েছিল শুধুমাত্র বিমানটাকে পাহারা দেওয়ার জন্য, যাত্রীদের পরীক্ষা করার জন্য নয়। ধীরে ধীরে সিঁড়ি দিয়ে বিমানে প্রবেশ করতে শুরু করেছে যাত্রীরা। ফিলিপ আর জর্ডনও প্রবেশ করলো বিমানে। শেষ দলের যাত্রীদের সঙ্গে মাইক সিঁড়ি দিয়ে উপরে উঠতে শুরু করলো। অনেক যাত্রী সিঁড়ির মাথায় উঠে ভিতরে প্রবেশ করার আগের মুহূর্তের জন্য পিছনে ফিরে লাউঞ্জের দিকে তাকিয়ে হাত নাড়াচ্ছেন
লাউঞ্জের মাথায় নির্দিষ্ট জায়গাতে দাঁড়িয়ে থাকা যারা তাদের বিদায় দিতে এসেছেন তাদের উদ্দেশ্যে। তেমনি বিমানে প্রবেশ করার মুখে মাইকও একবার পিছনে ফিরে হাত নাড়ালো লাউঞ্জের দিকে তাকিয়ে, যেখানে সংবাদ মাধ্যমের বড় বড় ক্যামেরাগুলো চোখে পড়ল মাইকের। বোয়িং 2050-এ প্রথম যাত্রী উড়ানের ছবি তুলতে ওখানে হাজির হয়েছে পৃথিবীর বড় বড় সংবাদ মাধ্যম। আর কিছু সময়ের মধ্যেই এই সব সংবাদ মাধ্যমই সারা পৃথিবীতে ছড়িয়ে দেবে খবরটা। মনে মনে হাসল মাইক। বিমানে প্রবেশ করা মাত্রই তার হাতের বোর্ডিং পাসটা দেখে হাসি মুখে মাইককে আপ্যায়ন করে নিয়ে চলল বিমানের সামনের দিকে, তার নির্ধারিত আসনের দিকে। ইতিমধ্যে ফিলিপ আর জর্ডানও তাদের আসন গ্রহণ করেছে। ফিলিপ যাত্রীদের বসার নির্ধারিত অংশের শেষ ভাগে ও জর্ডান মাঝামাঝি অংশে। বিমানের 90% আসন খালি। সমস্ত যাত্রীদের বসার ব্যবস্থা করা হয়েছে ককপিটের ঠিক পিছনের অংশে। মাইককে নিয়ে বসানো হলো ককপিট থেকে শুধু একটা সারির তফাতে। মাইক দেখলো তার সামনে দুই পাশে সারিতে বসে আছেন বিজ্ঞানী আকিরা, ক্রিকেটার অ্যান্ডারসন, অভিনেতা মুর এরা। স্বাভাবিক নিয়মেই অতিথিদের জন্য বরাদ্দ করা হয়েছে প্রথম সারির আসন, তবে অন্য যাত্রীদের অসুবিধে কোনো নেই। একটা বিমানে যাত্রীদের যতটা সুখ স্বাচ্ছন্দ্য দেওয়া সম্ভব প্রত্যেক যাত্রীদের জন্য সে ব্যবস্থা রেখেছে বিমান কর্তৃপক্ষ। কিছুক্ষণের মধ্যেই বিমানটা পাবলিক অ্যাড্রেস সিস্টেমে যাত্রীদের স্বাগত জানিয়ে ক্রুদের নাম ঘোষণা করা হলো। একজন পাইলট, দুজন কোপাইলট, দুইজন বিমান সেবিক আর 5 জন বিমান সেবিকের নাম ঘোষণা করা হলো। অর্থাৎ যাত্রী বাদ দিয়ে আরও 10 জন লোক। পাইলটের নাম কুরেশা। এরপর সিট বেল্ট লাগানোর অনুরোধ জানালো যাত্রীদের। সিট বেল্ট বাঁধতে বাঁধতে মাইক জানলা দিয়ে দেখতে পেল সিঁড়ি লাগানো গাড়িটা ধীরে ধীরে সরে যাচ্ছে প্লেনের গা থেকে। মিনিট খানেকের মধ্যেই প্লেনের চাকা ঘুরতে শুরু করলো, আর তার কিছুক্ষণের মধ্যেই মৃদু ঝাঁকুনি দিয়ে টেক অফ করলো বোয়িং 250 7 মহাদেশ পাড়ি দেবার জন্য। তুমুল করতালিতে ভেসে গেল লাউঞ্জ। টেক অফের দৃশ্যটাকে ক্যামেরাবন্দি করার জন্য ক্যামেরাম্যানদের মধ্যে হুড়োহুড়ি পড়ে গেল। সারা পৃথিবীর অসংখ্য মানুষের সঙ্গে সেই দুর্গম স্থানে বসে স্যাটেলাইট টেলিভিশনে ডেভিডও নিশ্চয়ই এই দৃশ্য দেখছে। মনে মনে ভাবল মাইক। ঘড়ি দেখল। মনে মনে সে হিসাব কষে নিল ঠিক কোন সময়ে কাজটা শুরু করতে হবে তাকে। সময় এগিয়ে চলল। কোনো অস্বাভাবিক ব্যাপার নেই বিমানে। যাত্রীরা কেউ নিজেদের মধ্যে গল্পগুজবে মশগুল, কেউ বা আবার সামনে রাখা ছোট টেলিভিশনে পর্দায় মগ্ন। বোয়িং 2050 বিদ্যুতের গতিতে অতিক্রম করে চলছে একের পর এক দেশের আকাশসীমা। মাহেন্দ্রক্ষণ উপস্থিত হলো একসময়। মাইক পিছনে ফিরে ইশারা করলো ফিলিপকে। ফিলিপ তার হ্যান্ডব্যাগটা নিয়ে তার আসন ছেড়ে গিয়ে বসলো যাত্রীদের জন্য নির্ধারিত আসনগুলো ছেড়ে বেশ কিছুটা তফাতে আর একটা আসনে। স্বাভাবিক নিয়মেই সেটা চোখে পড়ল এক বিমান সেবিকার। সে তার কাছে গিয়ে বিনীত সুরে হাসি মুখে বলল, যাত্রীদের জন্য নির্ধারিত আসনেই কিন্তু আপনাদের বসতে হবে। আপনার কি নিজের আসনে বসতে কোনো অসুবিধা হচ্ছে? আমি কি আপনাকে কোনো সাহায্য করতে পারি? ফিলিপ মৃদু স্বরে হেসে বলল, হ্যাঁ, আপনারই সাহায্যের প্রয়োজন। কি প্রয়োজন? ফিলিপ এবার তার রুমালের আড়াল থেকে উকি দেওয়া স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্রের দিকে মনোযোগ আকর্ষণ করল বিমান সেবিকার। নলটা তাক করা আছে তারই দিকে। মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে গেল সেবিকার মুখ। ফিলিপ চাপা স্বরে হিসিস করে বলল, চিৎকার করবেন না, এখনই ঝাঁঝরা হয়ে যাবে। প্লেনের কেউই বাঁচাতে পারবে না। আমাকে ককপিটে নিয়ে চলুন।
তারপর ককপিটের দরজা খুলতে বলুন। চালাকি করলে বিপদে পড়বে, এতগুলো লোক প্রাণে মারা যাবে। কয়েক মুহূর্তের মধ্যেই নির্দেশ পালন করল আতঙ্কিত বিমান সেবিকা। প্যাসেঞ্জারের মধ্য দিয়ে যন্ত্রের মতো এগিয়ে চলল ককপিটের দিকে। আর তার পিঠ ঘেঁষে ফিলিপ, মাইক আর জর্ডানও এবার উঠে দাঁড়ালো নিজেদের আসন ছেড়ে। ককপিটের কাছে এসে দরজায় টোকা দিল বিমান সেবিকা। আইহোল দিয়ে তাকে দেখে নিয়ে দরজা সামান্য একটু ফাঁক করে দাঁড়ালেন কো পাইলটদের একজন। মাইকও তখন পৌঁছে গেছে ককপিটের দরজার সামনে। লোকটা দরজা ফাঁক করে ধরতেই হুড়মুড় করে ককপিটে ঢুকে পড়ল মাইক আর ফিলিপ। মাইকের হাতে তখন উঠে এসেছে তার স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র। তারা সেগুলো তাক করল পাইলট আর কো পাইলট দুজনের দিকে। মুহূর্তের মধ্যে ক্যাপ্টেন আর তার সহকারীরা অনুমান করলেন কি ঘটতে চলেছে। নিজের আসনে বসে ক্যাপ্টেন মাইকদের উদ্দেশ দিলেন, কে আপনারা, কি চান? মাইক হিমশীতল স্বরে জবাব দিল, আমরা আফ্রিকার ব্ল্যাক উইডোর আত্মঘাতী জঙ্গি। আমাদের কথা মতো বিমান নির্দিষ্ট স্থানে উড়িয়ে নিয়ে যেতে হবে। নির্দেশ না মানলে আকাশেই এই বিমান ধ্বংস করবো আমরা। কথা বলতে বলতেই এক ঝটকায় জ্যাকেটের চেনটা খুলে ফেলল মাইক। ক্যাপ্টেন দেখতে পেলেন তার বুকে বাঁধা আছে বিস্ফোরকগুলো। ক্যাপ্টেন জানতে চাইলেন, কোথায় নিয়ে যেতে হবে বিমানকে? ফিলিপ তার পোশাকের ভিতর থেকে একটা বিমান মানচিত্র পাইলটের দিকে ছুড়ে দিয়ে বলল, এইখানে চিহ্নিত করা আছে জায়গাটা। অভিজ্ঞ ক্যাপ্টেন চিহ্নিত মানচিত্রে সেই জায়গাটা চিনতে পারলেন। জায়গাটার আফ্রিকার একটা ছোট মেরু অঞ্চল, ছোট্ট একটা দেশ। সে দেশের জঙ্গি সংগঠনগুলো দীর্ঘদিন ধরে চেষ্টা চালাচ্ছে দেশটাকে দখল করার। রাষ্ট্রসংঘ যেখানে জঙ্গিদের খতম করে শান্তি স্থাপনের চেষ্টা করলেও এখনো পুরোপুরি সফল হয়নি। মাইক এরপর ক্যাপ্টেনকে বলল, কাছাকাছি এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানিয়ে দিন বিমান হাইজ্যাক করা হয়েছে, আর যাত্রীদের ব্যাপারটা জানিয়ে দিন। তারা যেন নিজেদের আসনে বসে থাকে, নইলে বিস্ফোরণে উড়ে যাবে তারা। নিরুপায় ক্যাপ্টেন মাথা নেড়ে সম্মতি জানালেন তার কথা। কিছুক্ষণের মধ্যেই নিচে সারা বিশ্বে দাবানলের মতো ছড়িয়ে পড়ল। হাইজ্যাক হয়েছে বোয়িং 2050। তাকে উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে আফ্রিকার কোনো অজ্ঞাত দেশে। পাবলিক অ্যাড্রেস সিস্টেমে একজন কো পাইলট যখন বিমান হাইজ্যাক হয়েছে ঘোষণা করলেন, তখন ব্যাপারটা বিশ্বাস করতেই বিমান যাত্রীদের কিছুটা সময় লাগলো। কোনো প্র্যাকটিক্যাল যোগ করা হচ্ছে না তো তাদের সঙ্গে। পাইলটকে ফিলিপের আগ্নেয়াস্ত্রের মুখে রেখেই বাইরে বেরিয়ে এসে দাঁড়ালো মাইক। ততক্ষণও জর্ডানও আগ্নেয়াস্ত্র হাতে পজিশন নিয়েছে। নিজের অস্ত্র উঁচিয়ে মাইক যাত্রীদের উদ্দেশ্যে বলল, আমরা প্লেন হাইজ্যাক করেছি। যাত্রী আর বিমান কর্মীরা যে যার আসনে বসে থাকলে আপাতত কোনো ক্ষতির সম্ভাবনা নেই, নইলে প্লেন উড়িয়ে দেওয়া হবে। আমরা আত্মঘাতী জঙ্গি। তারা কথা শুনে মুহূর্তের জন্য একটা নিস্তব্ধতা নেমে এলো বিমানের ভিতর। অবাক হয়ে তারা তাকালো মাইকের দিকে, যেন তারা মাইকের কথা বিশ্বাস করতেই পারছেন না। মাইক এরপর এগিয়ে এসে সামনের আসনে বসে থাকা বিজ্ঞানী আকিরার কোটের কলার ধরে তুলে এনে ককপিটের দেওয়ালে ঠেসে দাঁড় করিয়ে আগ্নেয়াস্ত্রের নলটা তার পেটে চেপে ধরে বলল, আমার বুকে ও পেটে যেগুলো বাধা আছে সেগুলো নিশ্চয়ই আপনি অন্তত চেনেন। জিনিসগুলো কি যাত্রীদের বলুন। আকিরার মুখটা ভয়ে ফ্যাকাশে হয়ে গেছে। তিনি তো বানিয়েছেন এই বিমানটা। এই ঘটনা ঘটবে জানলে তিনি নিশ্চয়ই শুধু তার রোবট ইঞ্জিনিয়ারিংয়ের কাজেই ব্যস্ত থাকতেন। বিমানটা বানাতেনও না, সাওয়ারিও করতেন না। এই কথা ভেবে মনে মনে হাসল মাইক। আকিরা ভয়ার্থভাবে যাত্রীদের উদ্দেশ্যে বললেন, হ্যাঁ, এগুলো সত্যিই বিস্ফোরক। মাইকের পর দেওয়ালের দিকে মুখ করে দাঁড় করিয়ে দিল আকিরা। যাত্রীরা হতবাক, কিন্তু একজন হঠাৎ সাহস করে তার আসন ছেড়ে এগিয়ে এসে দাঁড়ালো মাইকদের সামনে। সে মাইকের উদ্দেশ্যে বলল,
দেখুন, আমরা কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নই, পুলিশ মিলিটারিও নই। নিজেদের জগতে নিয়ে আমরা থাকি। সারা পৃথিবীর লোক আমাদের ভালোবাসে। আমাদের বন্দি করার অর্থ কি? বিমানটাকে নির্দিষ্ট জায়গাতেই যেতে দিন। এই লোকটা হলিউডের অভিনেতা মোর। মাইক মনে মনে বলল, সেই জন্যই তো তোমাদের নিয়ে যাচ্ছি, যাতে সারা পৃথিবী থেকে দেশের উপর, রাষ্ট্রসংঘের উপর চাপ সৃষ্টি হয় আমাদের শর্ত মেনে তোমাদের মুক্তির জন্য। কিন্তু মুখে সে কর্কশ স্বরে নির্দেশ দিল, নিজের জায়গায় ফিরে চুপ করে বসুন। আর এরপরেই একটা ঘটনা ঘটল। মোর হঠাৎ মাইকের হাতের অস্ত্রটা চেপে ধরল। সতর্ক ছিল পাশে জর্ডন। সে তার হাতের অস্ত্রের বাঁট দিয়ে মুহূর্তের মধ্যে আঘাত করল মোরের মাথায়। মাটিতে ছিটকে পড়ল মোর। অজ্ঞান হয়ে গেলেন তিনি। এই দৃশ্য দেখে যাত্রীদের মধ্যে একটি বাচ্চা মেয়ে চিৎকার করে কেঁদে উঠল। তাকে এমন ধমকে থামিয়ে মাইক বলল, আর কেউ চালাকি করবেন না, সবাই নিজেদের আসনে ঘাড় গুজে বসুন। এরপর আর তার নির্দেশ অমান্য করার সাহস দেখালো না যাত্রীরা। ককপিটে বসা পাইলটও বিমান উড়িয়ে নিয়ে চললেন জঙ্গিদের নির্দেশ মতো। সময় এগিয়ে চলল। অপার নিস্তব্ধতা বিরাজ করতে লাগলো বিমানের মধ্যে। একসময় বিমান তার উচ্চতা আর গতি কমিয়ে আনল। নিচে দেখা যেতে লাগলো জনহীন মরুভূমি। বিমানটার নিচ দিয়ে চক্কর কাটতে লাগলো মরুভূমির উপর। তারই মধ্যে একটা লম্বা কিছু চোখে পড়ল। কিছুক্ষণের মধ্যে একটা পরিত্যক্ত রানওয়ে। সেখানেই এক জায়গাতে ধোঁয়া উঠতে দেখা গেল। সেই ধোঁয়ার প্রতি পাইলটের দৃষ্টি আকর্ষণ করে ফিলিপ বলল, আমাদের লোকেরা সংকেত পাঠাচ্ছে, বিমান রানওয়েতে নামান। একটা পাখি সেদিকে নামতে লাগলো বিমান। রানওয়ের মাটি ছিল বোয়িং 2050। বেশ কিছুটা ঝাঁকুনি দিয়ে থামলো বিমানটা। মাইক সবার উদ্দেশ্যে নির্দেশ দিল, কেউ উঠবেন না, একইভাবে বসে থাকুন। পাইলট আর কো পাইলটকেও এরপর ককপিট থেকে বের করে এনে বসানো হলো যাত্রীদের সঙ্গে। বিমানের জানলা দিয়ে যতদূর দেখা যাচ্ছে শুধু ধুধু মরুভূমি। জনমানবের কোনো চিহ্ন নেই কোথাও। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই মরুভূমির বুক চিরেই বিমানটার দিক ছুটে আসতে লাগলো লোকজন ভর্তি বেশ কয়েকটা হুট তোলা গাড়ি। তারা এসে ঘিরে ধরল বিমানটাকে। সব মিলিয়ে 150 জন জঙ্গি। এরাই শুধু এখন এই দুর্গম মরুরাজ্যে টিকে আছে। তাদের পরনে সামরিক বাহিনীর মতো পোশাক, হাতে স্বয়ংক্রিয় অস্ত্র, গলায় কার্তুজের বেল্ট, কারো কোমরে গ্রেনাইট অথবা কাঁধে রকেট লঞ্চার। একজন বিমান সেবিকাকে দিয়ে দরজা খোলানো হলো। মাইক দরজার বাইরে দাঁড়িয়ে ইঙ্গিত করলো তাদের উপরে উঠে আসার জন্য। মই লাগিয়ে ফেলা হলো। পুরো দলটাই উঠে আসতে লাগলো বিমানে। সবাই আফ্রিকান। তাদের মধ্যে একজন দীর্ঘমেয়াদী, মাথায় কালো ফেট্টি বাঁধা লোক। গলায় ঝুলছে গ্রেনেডের মালা। চোখের চাউনিতে ফুটে আছে জ্যান্ত হিংস্রতা। সেই ডেভিড। তার সঙ্গীরা সব বিমানে উঠে আসার পর সে মাইকের পিঠ চাপড়ে প্রশ্ন করল, আকিরা, কোন লোকটা? জালে পড়া বড় মাছটাকে আগে দেখে নেওয়া প্রয়োজন। মাইক আকিরাকে টেনে এনে হাজির করলো দলনেতার সামনে। ডেভিড সেই ছোটোখাটো মানুষটাকে প্রশ্ন করল, তুমি আকিরা কি? তিনি জবাব দিলেন, হ্যাঁ। ডেভিড তার হলদেটে দাঁত বের করে হেসে বলল, অপারেশন সাকসেসফুল। আকিরা শান্তভাবে তাকে প্রশ্ন করলেন, তোমরা আমাদের নিয়ে কি করতে চাও? ডেভিড সাপের মতো ফিসফিস করে বলে উঠল, মুক্তিপণ দাবি করব, নইলে প্রথমে তোমাকে তারপরে অন্যদের খুন করব। ডেভিড খেয়াল করল তার কথা শুনে ভয় পাওয়ার পরিবর্তে হাসি ফুটে উঠেছে আকিরার ঠোঁটে। তিনি বললেন, মিশন সাকসেসফুল। ডেভিড বলল, তার মানে? এরপর আকিরা তার কোটটা উপরে উঠাল। তার বুকে বাঁধা আছে থরে থরে বিস্ফোরক।
আর এই পর মুহূর্তেই যাত্রী আর জঙ্গি সমেত বিমানটা প্রচণ্ড বিস্ফোরণের টুকরো টুকরো হয়ে আকাশের দিকে উঠে ছড়িয়ে পড়ল মরুভূমির অনেক দূর পর্যন্ত। কিছুক্ষণের মধ্যেই ফোন কলটা এলো আকিরার কাছে। বিজ্ঞানী আকিরা তখন তার গবেষণাগারে কাজ করছিলেন। ফোনের ওপ্রান্ত থেকে রাষ্ট্রসংঘের এক কর্তা ব্যক্তি উচ্ছ্বাসিতভাবে আকিরাকে বললেন, ধন্য আপনার বিজ্ঞান প্রতিভা। জঙ্গিদের পুরো দলটারই মৃত্যু হয়েছে বিস্ফোরণে। কেউ ধরতেই পারেনি যে বিমানে ওই 3 জন জঙ্গি ছাড়া আসলে কেউ মানুষ ছিল না, সবাই রোবট ছিল। বিশেষত রোবটের মধ্যে যে মানবিক গুণ আপনি ফুটিয়ে তুলেছেন তা অসাধারণ। তাদের পরিবর্তে জীবন্ত মানুষ হলেও তাদের যে পরিস্থিতিতে যে অভিব্যক্তি হওয়ার কথা, ঠিক সেই অভিব্যক্তিই ফুটে উঠেছিল তাদের আচরণে। রোবট ইঞ্জিনিয়ারিংয়ে সবচেয়ে কঠিন কাজ শুনেছি তাদের মধ্যে মানবিক বোধ ফুটিয়ে তোলা। এ ব্যাপারে অসাধ্য সাধন করলেন আপনি। ভদ্রলোকের মুখে প্রশস্তি শুনে বিজ্ঞানী আকিরার কোনো উচ্ছ্বাস দেখা গেল না। তিনি বললেন, ওই মানবিক বোধ জাগানোর ব্যাপারটা নিয়েই আমি বেশি চিন্তিত। ভদ্রলোক জানতে চাইলেন, কেন? বিজ্ঞানী আকিরা বললেন, এয়ারপোর্টের চিফ সিকিউরিটি অফিসার তাজুমার রোবটটা বানাতে দেরি হচ্ছিল। প্রথমে ঠিক হলো তাজুমাই কাজটি করবেন, কিন্তু শেষ পর্যন্ত রোবটটা বানানো হলো ও এয়ারপোর্টে পাঠানো হলো। কিন্তু আসল যাত্রী মানে ওই 3 জন জঙ্গি যখন সিকিউরিটি চেকের জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছে, তখন হঠাৎ খেয়াল হলো তাজুমার রোবটের প্রোগ্রামিংয়ে ত্রুটি থেকে গেছে। লুকোনো অস্ত্র সমেত জঙ্গিদের ছেড়ে দেওয়ার কোনো নির্দেশ দেওয়া হয়নি তাকে, অথচ সে নিজে থেকেই কৌশলে ছেড়ে দিল তাদের। নিজে থেকেই ছেড়ে দিল? বিস্ময় ফুটে উঠল শ্রোতার কণ্ঠে। বিজ্ঞানী আকিরা গম্ভীরভাবে বললেন, ব্যাপারটা কেন ঘটলো তা আসল তাজুমার বাড়ির লুকোনো ক্যামেরায় ধরা পড়েছে। ওই রোবটটাকে মনে হয় কিছু বেশি মাত্রায় মানুষ করে ফেলেছিলাম আমি। মানুষের তো শুধু গুণ থাকে না, অনেক দোষও থাকে। গতকাল তাজুমার বাড়িতেই ছিল তার রোবটটা। তাজুমা যখন বাড়িতে ছিলেন না, তখন জঙ্গিরা তার বাড়িতে গিয়ে রোবটটাকেই তাজুমা ভেবে খুঁজ দিয়ে এসেছিল। রোবটটার ওই ত্রুটিটাই এখন আমার ল্যাবরেটরিতে বসে সারাবার চেষ্টা করছে। ভাবা যায় রোবটও শেষ পর্যন্ত মানুষের মতো ঘুষ খেলো। এই বলে লাইনটা কেটে দিয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়লেন বিজ্ঞানী আকিরা। তাহলে কেমন লাগলো আমাদের নতুন পরিবেশন? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানিয়ে দেবেন। তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোনো রহস্য এবং ভয় মিশ্রিত কোনো গল্পে।